হ্যালো, কেমন আছিস তাহমিনা? এই তো ভালো। তুই কেমন আছিস? আর কেমন থাকবো, ভালো নাই আমি। মন খারাপ করে বলল তানহা। তাহমিনা অবাক হয়ে বলে, কেন রে, তোর আবার কি হলো? অধীর ভাইয়া কি কিছু করেছে নাকি আবার? না, উনি কিছু করেননি। তাহলে কি তুই ভালো নেই কেন বললি? আসলে এখানে আমার ভালো লাগছে না রে। বাসায় একা একা বসে বসে বোর হচ্ছি, তাই কিছু ভালো লাগছে না। কেন তুই একা থাকবি কেন? অধীর ভাইয়া কোথায়? উনি কোথায় সেটা কি করে জানবো? আমাকে কিছু বলে যায়? উনি তো যখন তখন কাউকে কিছু না বলে বাইরে চলে যায়। তাহমিনা অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস তুই তানহা? অধীর ভাইয়া তোকে না বলে যখন তখন বাইরে চলে যায়, এটা তো ভালো লক্ষণ না। মানে তুই কি বলতে চাইছিস? তানহা কণ্ঠ একটু ভারী করে বলে। সেটা তোকে বলা কি ঠিক হবে? তানহা বলে, সত্যি করে বল তো, তুই আসলে কি বলতে চাইছিস? তানহা কণ্ঠে একটু জোর এনে বলে, অধীর ভাইয়া যে নতুন বউকে রেখে এভাবে না বলে বাইরে চলে যায়, এটা তো ভালো লক্ষণ না। কোনো মেয়েটের সাথে আবার ওনার কোনো চক্কর চলছে না তো? তানহার কথা শুনে বিরক্ত হয়ে বলে, কি বলছিস এসব? ওনার কেন অন্য মেয়ের সাথে চক্কর চলবে? উনি তো আমাকে ভালোবাসেন। আরে গাধি, তুই কি কিছু বুঝিস না? তোকে তো উনি ভালোবাসতো, এখন বিয়েও করে নিয়েছে। তাই তো এখন তুই ওনার কাছে পুরানো হয়ে গেছিস। তাই হয়তো উনি নতুন কাউকে খুঁজতে প্রতিদিন তোকে না বলে যখন তখন বাহিরে চলে যায়। তাহমিনার কথা শুনে তো তানহা এবার একটু চিন্তায় পড়ে যায়। ও ভাবতে থাকে, তাহলে কি ও এখন পুরনো হয়ে গেল অধীরের কাছে? সেই জন্যই অধীর ওকে না বলে যখন তখন বাইরে চলে যায় নতুন কাউকে খুঁজতে। তখনই তাহমিনা বলে, কি রে, কি ভাবছিস? কিছু তো বল। না, কিছু ভাবছি না। আচ্ছা, তোকে পরে কল দিবনে। এখন আমার ভালো লাগছে না, পরে কথা বলি। ঠিক আছে। বলে কল কেটে দেয় তাহমিনা। ও হাসতে থাকে আর বলতে থাকে, গাধীটা মনে হয় আমার কথা বিশ্বাস করে নিয়েছে, পাগলি একটা। আমি যে মজা করেছি বুঝতেই পারিনি। বিকেলে তানহা ওর আম্মুর সাথে কলে অনেকক্ষণ কথা বলে, এতে তানহার মুড ভালো হয়ে যায়। তারপর তানহা চলে যায় ওর নানা নানুর সাথে গল্প করতে। ওদের সাথেও অনেকক্ষণ গল্প করে কাটিয়ে দেয় আর বলে যে কাল থেকে কলেজে যেতে চায়। নানা নানু বলেন অধীরকে বলে তানহাকে কাল থেকে কলেজে পাঠাবেন। এটা শুনে তো তানহা অনেক খুশি হয়ে যায়। তারপর ও আরও কিছুক্ষণ ওনাদের সাথে গল্প করে নিজের রুমে চলে আসে। রাত 2টোর বাড়ি ফিরে অধীর। তানহা অধীরের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। অধীর এসে দেখতে পায় তানহা খাবারের সামনে রেখে টেবিলের মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অধীর তানহার কাছে আসে, এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, পাগলি একটা, কে বলেছিল এতক্ষণ অপেক্ষা করতে? খাবার খেয়ে ঘুমিয়ে গেলেই তো পারতো, তা না, এখানে অপেক্ষা করছে। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে তানহা জেগে যায়। সামনে তাকিয়ে দেখে অধীর দাঁড়িয়ে আছে। তানহা অধীরকে দেখে বলে, আপনি চলে এসেছেন? আমার চোখ লেগে গেছিল, খেয়াল করিনি। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আবার খাবার নিয়ে আসি। এগুলো ঠান্ডা হয়ে গেছে। অধীর তানহাকে বলে, তোকে কে বলেছে খাবার নিয়ে ওয়েট করার জন্য? খেয়ে ঘুমিয়ে পড়লি না কেন? তানহা অধীরের কথায় পাত্তা না দিয়ে বলে, যান, ফ্রেশ হয়ে আসুন, বাকি কথা খাবার খাওয়ার পরে হবে। অধীর আর কথা বাড়ায় না, চলে যায় ফ্রেশ হতে। তারপর ওরা দুজন মিলে খাবার খেয়ে রুমে চলে আসে। অধীর আর তানহা পাশাপাশি শুয়ে আছে। অধীরের শরীর অনেক ক্লান্ত, তাই ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে। কিন্তু তানহার চোখে এখন ঘুম নেই, ওর মাথায় শুধু তাহমিনার কথাগুলো ঘুরছে। তখনই হঠাৎ তানহা অধীরকে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। অধীর চোখ বন্ধ করা অবস্থাতে বলে, কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক ঘুম পাচ্ছে। তখন তানহা মনে মনে ভাবে, এখন কি ওনাকে কিছু বলা ঠিক হবে? উনি হয়তো অনেক ক্লান্ত। এখন যদি আমি কিছু বলি হয়তো উনি রেগেও যেতে পারেন। তাই এখন ওনাকে কিছু না বলাই ভালো।
অধীর তানহাকে বলে। কি হলো বলছিস না যে? তানহা কিছু একটা ইতস্তত বোধ করে। বলবে নাকি বলবে না কিছুই বুঝতে পারছে না। শেষে ও ঠিক করে এখনো কিছু বলবে না অধীরকে। আরও কিছুদিন দেখবে অধীরকে। যদি অধীর এভাবে ওকে না জানিয়ে আবার চলে যায় তাহলে ও জিজ্ঞাসা করবে। তানহা অধীরকে বলে, না কিছু বলার নেই, আপনি ঘুমান, আপনি হয়তো অনেক টায়ার্ড। ওকে ঠিক আছে। বলে অধীর অন্য পাশে হয়ে ঘুমিয়ে পড়ে। কেটে যায় দুদিন। রাত 1:30 বাজে। শহরের সব থেকে বড় নাইট ক্লাবে চলছে পার্টি। জনিরা শহরের সব থেকে বড় নামি দামি নাইট ক্লাবে পার্টিটা রেখেছে। পার্টিতে অনেক লোকেরা জয়েন করেছে, যেখানে বেশিরভাগ লোকেরাই ছিল বড় বড় মাফিয়া গুন্ডা। জনিরা বলেছে রায়ান কোথায়, ও আসছে না কেন? তাহলে কি রায়ান আসবে না? তখনই রায়ান অ্যান্টি নেয় অ্যাটিটিউডের সাথে, একদম ফুল ব্ল্যাক গেট আপে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক টাই, ব্ল্যাক ওভারকোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস আর হাতে এক গ্লাস দামি ওয়াইন। সকলের দৃষ্টি তখন রায়ানের দিকে। রায়ান পার্টিতে জয়েন করেই বলে, মিউজিক। সাথে সাথে মিউজিক অন হয় আর রায়ান সহ বাকি সবাই ড্যান্স করতে থাকে। এখানে অনেক মেয়েদেরকেও রাখা হয়েছে এনজয় করার জন্য। মেয়েগুলো রায়ানকে দেখে ওর সাথে ডান্স করতে যায়, কিন্তু রায়ান ওর পিয়ে রিককে ইশারা করে বলে মেয়েদের ওর কাছ থেকে সরিয়ে দিতে। তাই রিক সব মেয়েদের রায়ানের কাছ থেকে সরিয়ে দেয়। রায়ান ডান্স করছে আর সাথে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে। এক পর্যায়ে রায়ান বলে, অ্যাটেনশন গাইস। সবার দৃষ্টি তখন রায়ানের উপর। তখন রায়ান বলতে শুরু করে, আই এম রায়ান, অধীর রায়ান মির্জা, মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিইও। আর হ্যাঁ, সবাই হয়তো আমাকে ভালো করে চেনেন। আই এম এ গ্যাংস্টার, লিডার অফ গ্যাংস্টার। আর হ্যাঁ, ওই যে দেখছেন রিক, মাই পিএ রিশান রিক। আশা করি সবাই চিনতে পেরেছেন আমাকে, আর আমার পরিচয় দিতে হবে না কাউকে। বলে আবারও ড্রিঙ্কস করতে থাকে রায়ান। এতক্ষণ এই পার্টিতে উপস্থিত সকলে রায়ানের পরিচয় জেনে আর সামনে থেকে রায়ানকে দেখে ভয় পায়। এবার রায়ান প্রকাশ্যে চলে এসেছে। এবার আর ওর শত্রুদের রক্ষা নেই। এতদিন আড়াল থেকে শত্রুদের শেষ করেছে, এবার প্রকাশ্যে এর শেষ করবে এটা ভেবে ওর শত্রুরা ভয় পায়। জনি আর জিসান শয়তানি হাসি হাসে। ওরা বুঝতে পারে রায়ান আসলে কে আর কেনই বা ওদের মারতে চাচ্ছে। ওরা মনে মনে বলে, তুই নিজের পরিচয় সবার কাছে বলে ভুল করছিস। এবার তোর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা, মিস্টার অধীর রায়হান মির্জা। যেভাবে ওকে পৃথিবী থেকে বিদায় করেছিলাম ঠিক তোকেও সেভাবেই বিদায় করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারপর জনি আর জিসান দুই ভাই দুটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে চলে আসে রায়ানের কাছে আর নিজেরা নিজেদের পরিচয় দিতে থাকে। জনি প্রথমে নিজের পরিচয় দেয়। হ্যালো মিস্টার রায়হান, আই এম জনি, জনি দেওয়ান। নাইস টু মিট ইউ। সেমভাবে জিসানও নিজের পরিচয় দেয় আর মনে মনে বলে, আজে তোর শেষ দিন রে রায়ানের বাচ্চা। বলে শয়তানি হাসি হাসে। রায়ান জনিদের উদ্দেশ্যে বলে, পরিচিত হয়ে ভালো লাগলো। আর মনে মনে বলতে থাকে, তোদের আমি খুব ভালো করে চিনি। এই চেহারাগুলো ভুলার নয়। খুব শীঘ্রই তোদের বিনাশ নিশ্চিত করব। এতক্ষণ যাবৎ এসব আড়াল থেকে দেখছিল মনোয়ার শিকদার। তিনি অধীরকে এখানে দেখে তো শকড। এটা তিনি কি দেখছেন? অধীর এত বড় একজন মাফিয়া। তিনি এখানে ছদ্মবেশে এসেছিলেন কিছু বড় বড় গুন্ডাদের ধরতে। তিনি জানতেন আজকের এই পার্টিতে এলে এই গুন্ডাগুলোকে ধরতে পারবেন। অনেক দিন ধরে চেষ্টা করে যাদের ধরতে পারেনি এই পার্টিতে তাদের সহজে ধরতে পারবেন, তাই তো এসেছিলেন। কিন্তু এসে যে এত বড় সারপ্রাইজ পাবেন সেটা তিনি ভাবতে পারেনি। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অধীর কিভাবে এত বড় মাফিয়া হলো, আর সেটা এতদিন কেউ জানতেও পারল না। অধীর সবার থেকে এটা লুকিয়ে গেছে, কিন্তু কিভাবে কি সেটা অধীরের থেকে জানতে হবে।
রায়ান ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে থাকে। তখন জিসান একটা ওয়েটারকে বলে ড্রিঙ্কসকে কিছু একটা মিশিয়ে দেয়, আর সেটা নিয়ে রায়ানকে দেওয়া হয়। রায়ানও কিছু না ভেবে ড্রিঙ্কসটা খেয়ে নেয়। এভাবে আর কিছুক্ষণ ড্রিঙ্কস করে রায়ান ঢলতে থাকে। তারপর রিককে বলে গাড়ি বের করতে, ও এখন চলে যাবে। তারপর ও চলে আসে গাড়িতে। রিক গাড়ি স্টার্ট করে আর রায়ান গাড়িতে বসে বসে মাতলামো করে আবল তাবল বকতে থাকে। আজ প্রথমবার রায়ান এত বেশি ড্রিঙ্কস করেছে। এর আগে ড্রিঙ্কস করলেও এতটা করেনি, কিন্তু আজ যেন ড্রিঙ্কস করে রায়ান অন্য রকম বিহেভ করছে, যা আগে কখনো করেনি। রিক বুঝতে পারছে না আজ রায়ানের আসলে কি হয়েছে। রিক এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে আর সামনে দেখতে পায় অনেকগুলো লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে রাজ আর ওর পিয়েও ছিল। রিক তো লোকগুলোকে দেখে ভয় পেয়ে যায়। এতগুলো লোক হঠাৎ কোথা থেকে আসলো, আর কেনই বা আসলো? তখন রিকের মাথায় আসে আর ও বুঝতে পারে আসল ঘটনাটা কি। কিন্তু রিক ভাবে ও একা কি এতগুলো লোকের সাথে পেরে উঠবে? ও একা আর অনেক বেশি লোক দাঁড়িয়ে আছে সামনে। যদি ওরা রায়ানের উপর হামলা করে দেয়, ও নিজের থেকে রায়ানের জন্য বেশি ভয় পায়। ঠিক সেই মুহূর্তে লোকগুলো রায়ানের গাড়িতে হামলা করে, এসে গাড়ির সামনের গ্লাসগুলো ভাঙতে থাকে। তখনই রিক গাড়ি থেকে নেমে ওদের সাথে লড়তে থাকে। রিক ওদের উত্তম মাধ্যম দিতে থাকে, কিন্তু এর মধ্যে কিছু লোক যে রায়ানকে গাড়ি থেকে টেনে বের করে। রায়ানের এতক্ষণে চোখ লেগে গিয়েছিল, ও বুঝে উঠতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে। তখনই একটা লোক এসে রায়ানের পেটে ঘুষি মারে। এতে রায়ান কিছুটা দূরে যে পড়তে পড়তে দাঁড়ায়। তখন রিক দেখতে পায় লোকগুলো রায়ানকে মারছে। ও চিল্লিয়ে বলে, হারামির বাচ্চারা, তোরা ভাইকে মারিস না। রিকের মনোযোগ অন্যদিকে থাকায় লোকগুলো এ সুযোগে রিককে মারতে থাকে। আর একটা লোক এসে রায়ানের পিঠে লাথি মারে। এভাবে আরও কিছুক্ষণ লোকগুলো রায়ানকে মারে। আস্তে আস্তে রায়ানের কিছুটা হুঁশ আসে। তারপর রায়ানও ওদেরকে মারতে থাকে। এক পর্যায়ে একটা লোক এসে রায়ানের হাতে চাকু দিয়ে পোষ মেরে দেয়। এতে রায়ান রেগে যায়। রেগে লোকগুলোকে আরও জোরে মারতে থাকে আর অজস্র ভাষায় গালি দিতে থাকে। অন্যদিন হলে এতক্ষণে রায়ান এদেরকে মেরে পার্সেল করে ঠিক জায়গা মতো পাঠিয়ে দিত, কিন্তু আজ ও অনেকটা দুর্বল থাকায় পারছে না। তখনই একটা লোক পিস্তল বের করে রায়ানের দিকে গুলি করতে যাবে। সেই মুহূর্তে মনোয়ার শিকদার রায়ানকে ডেকে হুঁশিয়ারি করে দেয়, অধীর লোকটা তোমাকে গুলি করে দেবে। এতে রায়ান সরে যায়, কিন্তু সে সময় অন্য দিক থেকে রাজ রায়ানকে পরপর দুটো গুলি করে দেয়। একটা গুলি যে রায়ানের ডান হাতে লাগে, অন্যটা রায়ানের ডান কাঁধে। রায়ান নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। মনোয়ার শিকদার অধীর বলে চেঁচিয়ে উঠে আর দৌড়ে আসেন অধীরের কাছে। এসে অধীরকে ধরেন আর অন্য পুলিশগুলো এসে রাজসহ বাকি সবাইকে গ্রেপ্তার করে নেয়। রিক বস বলে দৌড়ে আসে রায়ানের কাছে। এসে রায়ানকে ধরে বলে, ভাই আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না, আপনি চোখ খোলা রাখেন, এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব। মনোয়ার শিকদার আর রিক ধরাধরি করে অধীরকে গাড়িতে তোলে। তারপর রিক ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে। 10 মিনিট ওরা কাছেই একটা হাসপাতালে পৌঁছে যায়। রায়ানকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। ওর অপারেশন করতে হবে। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। মনোয়ার শিকদার অনেক টেনশনে পড়ে যান। উনি এখন কি করবে, সবাইকে জানাবে রায়ান গুলি লাগায় বিষয়টা? সবাই তো অনেক টেনশন করবে, আর ওনার মেয়েও এটা জানতে পারলে ওর কি হবে? আর টেনশন করতে পারছে না মনোয়ার শিকদার। উনি ধপ করে বসে পড়েন একটা চেয়ারে। রিক এসে ওনাকে বলে, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? মনোয়ার শিকদার হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তানহা খাবার টেবিলে খাবার নিয়ে অধীরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। বিকেল থেকে অধীরের কোনো খবর নেই।
ফোনটাও বন্ধ। তানহা ভেবেছে হয়তো ফোনে চার্জ নেই তাই ফোন বন্ধ, কিন্তু মনে মনে তানহার অনেক চিন্তা হচ্ছিল অধীরের জন্য। তারপর আবার ভাবে রাতে ঠিক চলে আসবে, তাই তো খাবার নিয়ে অপেক্ষা করছিল অধীরের জন্য। তখনই মনোয়ারা বেগম আসেন তানহার কাছে আর এসে দেখেন তানহা টেবিলে ঘুমিয়ে আছেন। উনি তানহাকে ডাকেন। তানহা চোখ মেলে তাকায়, ভেবেছিল অধীর এসেছে, কিন্তু সামনে দেখে ও নানু ভাই। ও এত রাতে ওর নানু আর নানু ভাইকে দেখে অবাক হয়। এত রাতে ওনারা এখানে কেন এসেছেন? ওনারা তো ঘুমিয়েছিলেন। তানহাকে বলে গিয়েছিল ঘুমিয়ে পড়তে, কারণ অধীর কখন আসবে না আসবে তার ঠিক নেই। আগেও অধীর এরকম করত, অনেক লেট করে বাড়ি আসতো আর ওনাদেরকে নিষেধ করত অপেক্ষা করার জন্য, যেন ওনারা ওর জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়ে। ও কখন আসবে না আসবে তার ঠিক নেই, তাই শুধু শুধু ওনাদের অপেক্ষা করে কোনো লাভ নেই। তারপর থেকে ওনারা আর ওর জন্য অপেক্ষা করতেন না, কিন্তু ওনারা ভেবেছিল হয়তো বিয়ের পর অধীর ঠিক হয়ে যাবে, তানহার টানে হলেও তাড়াতাড়ি বাসায় আসবে, কিন্তু না, এখনো আগের মতোই রয়ে গেল। তাই ওনারা আশাহত হন আর তানহাকেও বলেন অপেক্ষা না করার জন্য, কিন্তু তানহা তো অপেক্ষা করে, ও ভাবে অধীরকে ঠিক করবে, বাহিরে থাকতে দেবে না, ও টানে হলেও যেন অধীর তাড়াতাড়ি বাড়ি ফিরে, সেই চেষ্টায় তানহা করে যাবে, তাই তো ও এমন করে। তানহা ওর নানুকে জিজ্ঞাসা করে, নানু তোমরা এত রাতে তোমরা ঘুমাওনি? অধীরের গুলি লেগেছে, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপারেশন চলছে। চল, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। কথাটা শোনা মাত্র তানহা যেন স্তব্ধ হয়ে যায়। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অধীরের গুলি লেগেছে মানে ওর গুলি লাগবে কেন? তানহার যেন বিশ্বাস হচ্ছে না ওর নানুর কথা। তখনই তানহার নানু তানহার হাত ধরে ওকে ঝাঁকিয়ে বলেন, কিরে, কি হলো? আমাদের যেতে হবে তো। তানহার চোখ ঘোলা হয়ে আসে, যেন এক্ষুনি কান্না করে দিবে। তানহা আবারও ওর নানুকে জিজ্ঞাসা করেন, নানু তুমি সত্যি বলছো? সত্যি কি ওনার গুলি লেগেছে? মনোয়ারা বেগম কান্না করতে করতে বলেন, হ্যাঁ রে মনোয়ার, একটু আগে ফোন করে বললো অধীরের গুলি লেগেছে। কথাটা শোনা মাত্রই তানহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর ও সাথে সাথে জ্ঞান হারায়। রাজ এবং বাকিদের জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু এতে রাজের কিছু যায় আসে না। ও তো অনেক খুশি, কারণ ওর শত্রু রায়ানকে গুলি করতে পেরেছে। এটা ভেবে ও লোকআপের মধ্যে বসে বসে পাগলের মতো হাসতে থাকে। এটা দেখে পুলিশরা ভাবে রাজ হয়তো পাগল হয়ে গেছে। অন্যদিকে জনি আর জিসান যখন জানতে পারে রাজদের পুলিশে ধরে নিয়ে গেছে, ওরা তো অনেক রেগে যায়। এখন যদি রাজ ওদের নাম বলে দেয়। তানহাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েন মনোয়ারা বেগম। হঠাৎ করে তানহার এমন জ্ঞান হারালো, ওকে অধীরের এই অবস্থার কথা জানানো ঠিক হয়নি, কিন্তু না জানিয়েও কি উপায় আছে? অধীরের বউ ও ওকে তো জানাতেই হবে ওর স্বামীর এই অবস্থার কথা। আর এখন ওনারা ওকে না জানালে তো পরেও ওর বাবার কাছ থেকে ঠিকই জানতো। মন্নাফ মির্জা পানি ছিটা দেন তানহার মুখে। কিছুক্ষণ পর তানহার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই তানহা উত্তেজিত হয়ে পড়ে, কিভাবে অধীরের গুলি লাগলো, অধীর এখন কেমন আছে, এসব জিজ্ঞাসা করে ও নানা ভাইকে। ওর নানা ভাই বলেন, ওর গুলি লেগেছে আর অপারেশন চলছে, বাকিটা হসপিটালে গেলেই জানতে পারবো। এখন আমাদের হসপিটালে যেতে হবে, কিন্তু ওর শরীরটাও তো দুর্বল। তোকে হসপিটালে যেতে হবে না, তুই বরং গাড়িতে রেস্ট নে নানু ভাই। এসব তুমি কি বলছো নানা ভাই? আমি বাড়িতে কিভাবে রেস্ট নেব? ওনার কি কন্ডিশন কে জানে? আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না নানা ভাই, আমার অনেক টেনশন হচ্ছে। তোমরা এক্ষুনি চলো, হাসপাতালে যেতে হবে আমাদের। ঠিক আছে চল। তারপর ওনারা সবাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। অধীরের অপারেশন চলছে, মনোয়ার শিকদার এবং রিকের অনেক টেনশন হচ্ছে। অরুণা মির্জাও এতক্ষণে চলে এসেছে, ওনারও টেনশন হচ্ছে অধীরের জন্য। উনি কান্না করছেন আর জানতে চাইলেন অধীরের কন্ডিশন। মনোয়ার শিকদার ওনাকে শান্ত হতে বলেন আর বলেন যে অধীরের অপারেশন চলছে। কিছুক্ষণ পর তানহারা সবাই চলে আসে হাসপাতালে। তানহা এসে কান্না করতে করতে ওর আব্বুকে জিজ্ঞাসা করে, আব্বু ওনার এখন কি অবস্থা? ওর অপারেশন চলছে, তুই কান্না করিস না মা, অধীর ঠিক হয়ে যাবে।
তানহা ওর বাবার পাশে বসে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে থাকেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন। মন্নাফ মির্জা ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব, অধীরের এখন কি অবস্থা? হি ইজ আউট অফ ডেঞ্জার। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরবে। তানহা উঠে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করেন, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে ওনার সাথে দেখা করতে পারবেন। বলে ডাক্তার চলে যান। কিছুক্ষণ পর অধীরের জ্ঞান ফিরে। সবাই অধীরকে দেখতে আসে। এসে তো তানহা, মনোয়ারা বেগম, অরুণা মির্জা কান্না করে দেয়। এতে নার্স বলে, প্লিজ রোগীর সামনে এভাবে কান্না করবেন না, এতে রোগীর সমস্যা হবে। আর আপনারা এতজন একসাথে এসেছেন কেন? যে কোনো একজন এখান থেকে সবাই বাহিরে চলে যান। তারপর সবাই বাহিরে চলে আসে আর তানহা অধীরের পাশে বসে ফুপিয়ে কান্না করতে থাকে। অধীর তানহার দিকে তাকিয়েছিল। ও দেখে তানহা কান্না করছে, তাই ও ইশারায় তানহাকে কান্না করতে নিষেধ করে। পরের দিন মন্নাফ মির্জা, মনোয়ারা বেগম সবাই বসে আছেন অধীরের সামনে। মনোয়ারা বেগম তো অধীরের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে আর অধীরকে বলে, কিভাবে এসব হলো দাদু ভাই? তোর কি আমাদের জন্য চিন্তা হয় না? আজ যদি তোর বড় কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো বলতো? একবারও কি তুই আমাদের কথা ভাবিস না? আমাদের কথা না ভাবিস, তান্নার কথাটা তো ভাবতে পারতি। তোর গুলি লেগেছে শুনে মেয়েটার কি অবস্থা হয়েছিল? মেয়েটা জ্ঞান হারিয়ে কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছে। এ কথা শুনে অধীর তানহার দিকে তাকায়। দেখে তানহা এক পাশে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। অধীর তানহাকে ইশারায় নিজের কাছে ডাকে। তাই তানহা আর অধীরকে কথা বলতে দিয়ে বাকিরা বাহিরে চলে যায়। তানহা অধীরের পাশে এসে বসে। অধীর ভ্রু কুঁচকে তানহাকে জিজ্ঞাসা করে, কি সমস্যা? কান্না করছিস কেন? তানহা ঠোঁট উল্টিয়ে কান্না করতে করতে বলে, আপনার সমস্যা কি বলুন তো? আপনি কি আমার কথা একটুও ভাবেন না? আজ যদি আপনার বড় কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একবারও কি ভেবে দেখেছেন? অধীর মজা করে বলে, তোর আবার কি হতো? কিছুই হতো না। তুই তো আমাকে বিয়ে করতে চাসনি। আমার কিছু হয়ে গেলে তোর জন্য তো ভালোই হতো, তুই অন্য কাউকে বিয়ে করে নিতে পারতি। অধীরের কথা শুনে তানহার অনেক খারাপ লাগে আর অভিমান হয়। ও অধীরকে বিয়ে করতে চায়নি ঠিক আছে, কিন্তু পরে তো ও সবাইকে বলতে চেয়েছিল যেন বিয়েটা না ভাঙে, কিন্তু তার আগেই তো সবাই বিয়ে ভেঙে দিল। তাই ও আর কিছু বলতে পারেনি। তাই বলে কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে নাকি? ও তো অধীরকে ভালোবাসে। অভিমানে ওর আরও বেশি কান্না আসে। ও কান্না করতে করতে অধীরকে বলে, কি বললেন? আমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারতাম মানে? আপনার কি মনে হয় আপনার কিছু হলে আমি অন্য কাউকে বিয়ে করে নিতাম? এই চিনলেন আপনি আমাকে? ঠিক আছে, প্রথমে আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু পরে তো বিয়ে যেন না ভাঙে সেটা সবাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা বলার আগেই তো সবাই বিয়ে ভেঙে দিল, তাই আমি কিছু বলতে পারিনি। আমিও তো আপনাকে ভালোবাসি। আরে পাগলি, কান্না করছিস কেন? আমি তো মজা করছিলাম তোর সাথে। আমি তো জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে। অধীর মজা করছে শুনে তো তানহার রাগ হয় আর রেগে অধীরকে কিল ঘুষি মারতে মারতে বলে, কি আপনি মজা করছিলেন? আমাকে কাঁদালে বুঝি আপনি অনেক মজা পান? অধীর হালকা চিল্লিয়ে বলে, আউচ, ব্যথা পাচ্ছি তো। অধীর ব্যথা পেয়েছে শুনে তানহা উত্তেজিত হয়ে পড়ে আর কান্না করতে করতে বলে, কোথায় কোথায় ব্যথা হচ্ছে আপনার? সরি, আমি খেয়াল করিনি। কিভাবে হাত লেগে গেছে? আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? ডাক্তারকে ডাকবো? অধীর লুকিয়ে মুচকি হাসে, কিন্তু তানহার সামনে এমনভাবে মুখ বানিয়ে বলে যেন ও অনেক ব্যথা পেয়েছে। তারপর বলে, না, ডাক্তার ডাকতে হবে না, আমাকে একটা চুমু দিলে ব্যথা সেরে যাবে। কি চুমু দিলে ব্যথা সেরে যাবে মানে? এই, আপনি কি আবারও আমার সাথে মজা করছেন? অধীর ইনোসেন্ট মুখ বানিয়ে বলে, না তো, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তো শুধু ব্যথার ওষুধ চাইলাম তোমার থেকে। এই সামান্য ওষুধটাকেও কি তুমি দিতে পারছো না? এই বুঝি তুমি আমাকে ভালোবাসো? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়।
যেন ও রাগ করেছে তানহার সাথে, কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসতে থাকে, আবার আর চোখে তানহাকে দেখতে থাকে। তানহা ভাবতে থাকে অধীর কি ওর সাথে রাগ করলো, ও কি এখনো বিশ্বাস করেনি তানহা ওকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতে হঠাৎ তানহা অধীরের কপালে একটা চুমু দিয়ে দেয়। অধীর তো খুশি হয়ে যায়। ঠিক সেই সময় মন্নাপ মির্জা গলা খাকারি দেন আর বলেন, আমি কিছু দেখিনি। তানহা তো ওর নানা ভাইকে দেখে লজ্জা পেয়ে যায় আর দৌড়ে রুম থেকে বাইরে চলে যায়। মন্নাপ মির্জা অধীরের পাশে বসতে বসতে বলেন, ভাই ওদের সুস্থ হয়ে তো ভালোই হয়েছে দেখছি। কেমন একটা রোমান্স করার সুযোগ পেয়ে গেলি বউয়ের সাথে। উফ দাদাই, তুমিও না ভুল জায়গায় ভুল সময় এন্ট্রি নাও। এতদিনে বউ নিজে থেকে এসে একটা চুমু খাচ্ছিল, সেটাও তোমার সহ্য হলো না, চলে আসলে বাধা দিতে। তোমার বউ তোমার সাথে রোম্যান্স করার সময় কি আমি কখনো বাধা দিতে গিয়েছি? না, যাইনি তো, কিন্তু তুমি চলে এলে আমার রোম্যান্সে বাধা দিতে। দিস ইজ নট ফেয়ার দাদাই। আরে ভাই, আমি কি জানতাম নাকি যে তোরা হসপিটালে এসেও রোমান্স শুরু করে দিবি? যদি জানতাম তাহলে তো বাধা দিতে আসতাম না। হয়েছে, আর ঢং করতে হবে না তোমাকে। আমি কি ঢং করছি নাকি আজব? আমি তো এসেছিলাম তোর সাথে কথা বলতে। করিম মির্জা ব্যবসার কাজে কিছুদিনের জন্য একটা শহরে গিয়েছিল, কিন্তু রাতে অধীরের গুলি লাগার কথা শুনে রাতেই সেখান থেকে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। সকালে এসে পৌঁছান হাসপাতালে। উনি এসে তো ছেলের এই অবস্থা দেখে কান্না করে দেন। অধীর বিরক্ত হয় ওনার এভাবে কান্না করতে দেখে, আর বিরক্ত হয়ে বলে, আব্বু, তুমি এমন মেয়েদের মতো কান্না করছো কেন? রাত থেকে সবাই কান্না করতে করতে মাথা খাচ্ছে। আমি কি মরে গেছি নাকি যে সবাই এমন কান্না করছো? করিম মির্জা বলেন, তুই কি করে বুঝলি কেন কান্না করছি? যখন বাবা হবি তখন বুঝতে পারবি। এভাবে আরো কিছুক্ষণ ছেলের সাথে কথা বলে তিনি রুম থেকে বাইরে চলে যান। এভাবে কিছুদিন কেটে যায়। সকালে ডাক্তার আসেন অধীরকে দেখতে। মন্নাপ মির্জা ডাক্তারকে জিজ্ঞাসা করেন অধীরকে কবে ডিসচার্জ করা হবে, কবে অধীরকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার বলেন, কালকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। তারপর উনি ওনার কাজ করে চলে যান। মনোয়ার শিকদার বসে আছে অধীরের সামনে। তিনি অধীরকে জিজ্ঞাসা করেন, এসব কি অধীর? এসব কি মানে ফুপা, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? তুমি একজন মাফিয়া। তুমি কিভাবে মাফিয়া হলে, আর ওরা তোমাকে কেন মারতে চাচ্ছে? আসলে এসব কি হচ্ছে তুমি কি আমাকে একটু ভেঙে বলবে? অধীর মাথা নিচু করে বলেন, হ্যাঁ ফুপা, আমি একজন মাফিয়া। আর ওরা আমাকে কেন মারতে চাইলো, কি কারণে মারতে চাইলো, সব কিছু আমি আপনাকে বাসায় যেয়ে বলবো, এখন বলতে পারবো না। তারপর ও ওর ফুপার হাত ধরে বলে, আপনি প্লিজ এ ব্যাপারে কাউকে কিছু বলবেন না। তানহা এতক্ষণ শুনছিল ওর বাবা আর অধীরের কথা। ও এসেছিল অধীরের জন্য খাবার নিয়ে, আর এসে এসব শুনতে পায়। তানহা রেগে যায় এগুলো শুনে। ও এসে রেগে চিল্লিয়ে বলতে থাকে, বাহ অধীর, আপনি এত বড় একজন সেলিব্রিটি মাফিয়া, আর আমরা কেউ সেটা জানতাম না। আর এখনো আপনি সবাইকে জানাতে বারণ করছেন। কেন বারণ করছেন? সবার তো জানা উচিত আপনি কত মহান একজন ব্যক্তি, কত ভালো কাজ করেন আপনি, তাই সবাই আপনাকে মারতে চায়। প্লিজ তানহা, আস্তে কথা বল, সবাই শুনতে পাবে। দাদাই দিদুন এসব শুনলে অনেক কষ্ট পাবে। আমি তোকে বাসায় যেয়ে সবটা বুঝায়ে বলবো। এখন প্লিজ এসব নিয়ে কিছু বলিস না। অধীরের তখন 12 বছর বয়স। বাবা মায়ের সাথে তখন ওর সময় খুব ভালোই কাটতো, কিন্তু ওই সুখ বেশি দিন ছিল না ওর কপালে। হঠাৎ করে একটা কালো ছায়া এসে পড়ে ওদের পরিবারের উপর, যে ছায়ার কারণে ওদের পরিবারের সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। আর ওই কালো ছায়াটা ছিল রিনা নামের একটা মেয়ে, যে কিনা ছিল জমশেদের মেয়ে জনি জিশানের বোন। অধীরের বাবা তখন অফিসের কাজে ব্যস্ত সময় পার করতেন। তখন ওনার জন্য একজন নতুন পিএ নিয়োগ দেওয়া হয়, যেন পিএ ওনাকে সব কাজে হেল্প করতে পারে। আর পিএ হিসেবে জয়েন করে রিনা দেওয়ান। জমশেদ দেওয়ানের নিজের মেয়েকে এই কাজে নিয়োগ দেন নিজের উদ্দেশ্য হাসিল করতে। রিনা দেওয়ান ছিল যথেষ্ট স্মার্ট এবং সুন্দরী, যে কাউকে নিজের সৌন্দর্য কিংবা
কথার জালে আটকানো তার কাছে ছিল খুব সহজ ব্যাপার। এক চুটকিতে যে কাউকে বশ করে নিতে পারত। রিনা দেওয়ান করিম মির্জার সাথে বিভিন্ন বিজনেস পার্টি থেকে শুরু করে বিজনেস সম্পর্কিত সব কিছুতেই থাকতেন। এভাবে কেটে যায় অনেক দিন। আস্তে আস্তে রিনা দেওয়ান নিজের চাল চালতে শুরু করেন। করিম মির্জাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে কথার মায়ায় আটকাতে শুরু করে। করিম মির্জাও ধীরে ধীরে রিনা দেওয়ানের সাথে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেটা প্রেমের সম্পর্কে চলে যায়। তারপর থেকে করিম মির্জা ওনার স্ত্রীর অনুরাধা খানকে সহ্য করতে পারতেন না। রাত করে বাড়ি ফিরতেন। আস্তে আস্তে তিনি অন্ধকারে হারিয়ে যেতে শুরু করেন। প্রতিদিন নেশা করে লেট করে বাড়ি ফিরতেন। বাড়িতে কেন লেট করে ফিরেছে সেটা নিয়ে অনুরাধা খানম ওনাকে প্রশ্ন করলে উনি এসে অনুরাধাকে মারধর করতেন। এভাবে বাড়তে থাকে অনুরাধার উপর অত্যাচার। কিন্তু এগুলো দেখে মনোরা বেগম, মন্নাফ মির্জা আর ওনাদের ছোট ছেলে রহিম মির্জা সহ্য করতে পারছিলেন না। নিজেদের ছেলের এমন পরিবর্তন কোনো বাবা মাই মেনে নিতে পারে না। ওনারা করিম মির্জাকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু করিম মির্জা কারো কথা শুনতে রাজি নন। ওনার ভাই রহিম মির্জাও ওনাকে অনেক বুঝায়, কিন্তু উনি কারো কথা কানে নেন না। একদিন করিম মির্জা অনেক বেশি নেশা করে ফেরেন। সেদিন ওনাকে রিনা দেওয়ান বাসায় এনে পৌঁছে দেয়। এটা দেখে অনুরাধা অনেক কষ্ট পান আর বুঝতে পারেন যে রিনা দেওয়ানের কারণেই ওনার স্বামীর এই অবস্থা। তাই তিনি রেগে গিয়ে রিনা দেওয়ানকে একটা থাপ্পড় বসিয়ে দেন আর বলেন,